Hello friends, welcome back again to your channel Walk with me. Friends, आज আমরা WBSLST 2025 ইন্টারভিউ সিরিজের 5th ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আজ আমরা করব এখানে মিডল ইংলিশ পিরিয়ড। এটা আবার বলে দিচ্ছি, কেবলমাত্র এই WBSLST এর ইংলিশ সাবজেক্ট 9, 10 এবং 11, 12 এর ইন্টারভিউয়ের জন্য বানাচ্ছি আমি। এটা কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোনো সিরিজ নয়, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সিরিজ যদি বানানো হয় সেটা আরো অনেক বড় হবে। আমি খুব অল্প কথাই এখানে বলছি যে ইন্টারভিউয়ের দৃষ্টিকোণ থেকে যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন করে তাহলে কোন কোন পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো শুধুমাত্র সিলেক্টিভ ওয়েতে আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ এই এজগুলো সম্পর্কে যদি ডিটেলসে বলা হয় তাহলে অনেক বড় ভিডিও হবে এবং অনেক পার্ট নিয়ে আসতে হবে আমাকে। যদি আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কখনো করাই সেখানে সব ডিটেলসে করানো হবে, কিন্তু এটা শুধুমাত্র ইন্টারভিউ রিলেটেড। তো ওল্ড ইংলিশ পিরিয়ড আমরা করে ফেলেছি অলরেডি, আর কিভাবে আমরা এই পিরিয়ডগুলো করব সেটা তোমরা অলরেডি বুঝে গেছো ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা দেখেছো যে আমরা হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেগুলো দেখেছি, আর সাথে সাথে তোমার যে ইম্পর্টেন্ট পোয়েটস বা ইম্পর্টেন্ট যারা রাইটার রয়েছেন তাদের নামগুলো আমরা জানছি, এবং সাথে সাথে তাদের যে রাইটিংসগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমাদের জানতে হচ্ছে। তো এই তিনটে বিষয় আমরা প্রত্যেকটা পিরিয়ড থেকে জানব। তো আজ আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড হবে। সময়টা দেখে নাও, 1066 থেকে 1550 এডি। এটা হচ্ছে কমপ্লিট ওল্ড ইংলিশ পিরিয়ড। ডিয়ার ফ্রেন্ডস, ওল্ড ইংলিশ পিরিয়ড একটা হিউজ টাইম স্প্যান, একটা দীর্ঘ সময় ধরে এই পিরিয়ডটা চলেছিল ইংল্যান্ডে। আর লিটারেচারের দিক থেকে এটা খুব সমৃদ্ধ একটা এজ। তো অনেক কিছু বলার রয়েছে, অনেক ঐতিহাসিক ঘটনায় ভরপুর এই এজটা। তো ডিটেলসে বলা তো অসম্ভব একটা ছোট ভিডিওতে। যেগুলো মূল এখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের জন্য লিখিয়ে দিচ্ছি। যদি ইন্টারভিউ প্রশ্ন করে মিডল ইংলিশ পিরিয়ড থেকে এর মধ্যেই করবে তোমাদের। তো চলো সেই পয়েন্টগুলো আমরা একে একে এখানে বলবো, তোমরা নোট করবে, ভালো করে শুনে নেবে। যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন অল্প বিস্তর সেগুলো আমি তোমাদের বলে দেবো, বেশি কিছু এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখবো হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা আগে আমরা দেখি। চলো স্টার্ট করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমি এখানে টোটাল 12টা পয়েন্ট লিখেছি মিডল ইংলিশ পিরিয়ডে। তো তোমরা এই 12টা পয়েন্ট নোট করবে, একটা একটা করে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, মিডল ইংলিশ পিরিয়ডটা এতটা ভাস্ট এই কারণেই, কারণ এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে তিনটে আলাদা আলাদা এজ রয়েছে। আমি চাইলে এটাকে মিডল ইংলিশটাকে তিনটে আলাদা ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমি একসাথে নিচ্ছি কারণ এই তিনটে এজকে একসাথে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। তার মধ্যে প্রথমেই আসছে অ্যাংলো নরম্যান এজ। ওল্ড ইংলিশ পিরিয়ডকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয়, এটা তোমরা জেনেছো আগের ক্লাসে। মিডল ইংলিশ পিরিয়ডের প্রথম যে অংশটা, অর্থাৎ 1066 থেকে 1340 এডি পর্যন্ত এই যে সময়কালটা, এইটাকে বলা হয় অ্যাংলো নরম্যান এজ। এবারে কেন বলা হয় সেটা দেখবো আমরা। 1340 থেকে 1400 এডি এই টাইম পিরিয়ডটা, এটাকে বলা হচ্ছে এজ অফ চজার। তো তোমরা চজারের নাম তো সবাই শুনেছো। তো চজারের যে এজ সেটা মিডল ইংলিশের মাঝেই পড়ছে। আর লাস্ট 1400 এডি থেকে 1550 এডি এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় এজ অফ রিভাইভাল, যাকে আমরা রেনেসাঁ পিরিয়ডও বলি। তো এই তিনটে এজকে একসাথে মিডল ইংলিশ পিরিয়ড বলা হয়। তো যেহেতু তিনটে এজ রয়েছে, তো তিনটে এজের আবার আলাদা আলাদা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। বিভিন্ন ইনসিডেন্ট, বিভিন্ন তোমার ইভেন্টস ঘটেছিল এই সময়, সেগুলোকে আমি একসাথে নিয়ে টোটাল এই 12টা পয়েন্ট এখানে দেখাচ্ছি তোমাদের। তো প্রত্যেকটা এজ থেকে আবার আলাদা আলাদা করে অনেক পয়েন্ট করা যায়, কিন্তু এত ডিটেলসে আমি যাচ্ছি না। একসাথে সব এই তিনটে এজকে নিয়ে মিডল ইংলিশ পিরিয়ডে এই 12টা পয়েন্টে আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো যদি মনে রাখতে পারো
তাহলে তোমার একটা ভালো রকমের একটা আইডিয়া হয়ে যাবে মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে। যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি অ্যান্সার দিতে পারবে ভালোভাবে। নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মিডল ইংলিশ পিরিয়ডটা স্টার্ট হচ্ছে কবে থেকে? নরম্যান কনকোয়েস্ট যেদিন হয় সেই দিন থেকে। ডিয়ার ফ্রেন্ডস, এই নরম্যান কনকোয়েস্ট হয়েছিল 1066 এডিতে। 1066 খ্রিস্টাব্দে নরম্যান কনকোয়েস্ট হয়েছিল ইংল্যান্ডে, আর এদিন থেকেই শুরু হয়ে যায় মিডল ইংলিশ পিরিয়ড। এবার প্রশ্ন হচ্ছে এটা কি, এই নরম্যান কনকোয়েস্ট জিনিসটা কি? এই নরম্যান কারা? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে ওল্ড ইংলিশ পিপল কাদের বলা হতো? তিনটে ট্রাইব ছিল আলাদা আলাদা, একটা ছিল জুটস, একটা অ্যাঙ্গেলস আর একটা স্যাক্সনস। এই তিনটে ট্রাইবকে একসাথে আমরা অ্যাংলো স্যাক্সন ট্রাইবস বলতাম, যাদের মধ্যে থেকে আবার এরা যে 5টা আলাদা আলাদা কিংডম তৈরি করেছিল ইংল্যান্ডে, তার মধ্যে প্রধান কিংডম ছিল ওয়েসেক্স, এটাও আমি তোমাদের জানিয়েছি। সেই ওয়েসেক্সের যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ওয়েস্ট স্যাক্সন। সেই ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টটাকেই ওল্ড ইংলিশ বলা হয়, এটাও তোমরা জেনেছো। এবারে এই নরম্যানও হচ্ছে একটা ট্রাইব, ঠিক যেমন স্যাক্সন একটা ট্রাইব, সেই জন্য ছিল অ্যাংলো স্যাক্সন। এবারে নরম্যান একটা ট্রাইব, সেখান থেকে হচ্ছে অ্যাংলো নরম্যান। এবার তোমরা বলবে এই নরম্যান ট্রাইবটা কারা? দেখো, নরম্যান হচ্ছে অ্যাকচুয়ালি ভাইকিংস। এই ভাইকিংসরা হচ্ছে একটা অত্যন্ত তোমার ক্রুয়েল ওয়াইল্ড একটা ট্রাইব, একটা হিংস্র একটা প্রজাতি ছিল। এই ভাইকিংসরা অ্যাটাক করেছিল ফ্রান্সে। ফার্স্টে এরা ইংল্যান্ডে আসেনি, ফার্স্টে ফ্রান্সে অ্যাটাক করেছিল। এবার এই ফ্রান্সে যখন অ্যাটাক করে, সেই সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তিনি এদের বশ্যতা স্বীকার করে নেন। এদের সঙ্গে কোনো লড়াইয়ে যাননি তারা জানতেন যে কতটা হিংস্র জাতি এরা, অত্যাচারী। তো সেই কারণে কি করে, এদের কিছু ল্যান্ড দিয়ে দেওয়া হয় ফ্রান্সের, আর সেখানেই তারা বসবাস শুরু করে দেয়। সেই জায়গাটাকে বলা হয় নরম্যান্ডি। এবার দেখো, নর্থ থেকে এসেছিল, সেই জন্য তোমার নরম্যানস বলা হতো। তো এই যে নরম্যান্ডি, সেখানে এরা বসবাস করতে আরম্ভ করে, তাদের সঙ্গে মিশে যায় যে তোমার ফ্রান্সের যে মানুষ ছিল, সেখানকার যারা নেটিভ ছিল তাদের সঙ্গে মিশে যায় এরা। এবারে কি হয়, এদের ঘরেই নরম্যানস বলা হয়। এই যে ভাইকিংস প্রজাতির যে মানুষ যারা সেখানে বাস করতে শুরু করে, তাদেরই বলা হয় নরম্যান। এরপরে কি করে, এরা ইংল্যান্ডে আক্রমণ করে। এদের যে রাজা ছিলেন সেই সময়, তার নাম হচ্ছে উইলিয়াম দ্য ফার্স্ট। এই নামটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই উইলিয়াম দ্য ফার্স্ট কি বলা হয়? উইলিয়াম দ্য কনকারার। এই উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ড আক্রমণ করে। প্রথম যে জায়গাটায় আক্রমণ হয়েছিল সেটা হচ্ছে হ্যাস্টিংস। এই হ্যাস্টিংসে যুদ্ধ হয়েছিল। ইংল্যান্ডে সেই সময় তোমাদের আমি বলেইছিলাম যে আলাদা আলাদা 5টা কিংডম ছিল, তার মধ্যে হেড ছিল তোমার ওয়েসেক্স। ওয়েসেক্সের যিনি রাজা ছিলেন সেই সময়, তিনি হচ্ছিলেন, তার নাম হচ্ছে হ্যারল্ড গডউইন। এই হ্যারল্ড গডউইনের সাথে যুদ্ধ শুরু হয় এই উইলিয়াম দ্য কনকারের। ওকে, ক্লিয়ার একদম বিষয়টা? তো এই যে হ্যাস্টিংসের ব্যাটেলটা হয়েছিল, এই ব্যাটেলে উইলিয়াম দ্য কনকারার ইনি বিজেতা হয়ে যান, ইনি জিতে যান। এনার জিতে যাবার ফলে কি হয়, সম্পূর্ণ যে ওয়েসেক্স এদের দখলে চলে আসে। এই নরম্যানদের দখলে আসার ফলে কি হয়, যে তোমার ইংল্যান্ডের যে কোর্ট সেটা তো সম্পূর্ণ এদের হাতে চলে এলো, এই নরম্যানদের হাতে। আর এই নরম্যানদের ল্যাঙ্গুয়েজ কি ছিল? ফ্রেঞ্চ ছিল এদের ল্যাঙ্গুয়েজ। ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা দেখেছিলাম যে সেই সময় তোমার ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলছিল, আর তার মধ্যে যে ডায়ালেক্টটা প্রধান ছিল সেটা ছিল ওয়েস্ট স্যাক্সন। এবারে যখন এরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে এলো, সাধারণ ইংল্যান্ডের যারা তোমার মিডল ক্লাস বলো, লোয়ার মিডল ক্লাস বলো, পুয়ার পিজেন্ট বলো, তারা সবাই তো সেই ওল্ড ইংলিশের সেই ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টই বলছিল। এদের সাথে সাথে যারা অ্যারিস্টোক্রেটিক, অর্থাৎ এই নরম্যান যারা, এরা অ্যারিস্টোক্রেটিক তোমার যে বেলটা, সেখানে সম্পূর্ণরূপে এরাই প্রভাব বিস্তার করতে আরম্ভ করলো। ইংল্যান্ডের যে কোর্ট সেটা এরা দখল করলো। এবারে কোর্ট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা ইংলিশের বদলে হয়ে গেল কি? ফ্রেঞ্চ। এবারে এই ফ্রেঞ্চের সাথে যেটা অলরেডি ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, তার মিশ্রণ হতে শুরু করলো।
দেখো হায়ার ক্লাস যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে সমস্ত অফিসিয়াল কাজকর্মগুলো হচ্ছে, তোমার ডকুমেন্টস তৈরি হচ্ছে, লেখালেখি হচ্ছে, সেই যে তোমার ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ। আর যেটা মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের যে ল্যাঙ্গুয়েজ সেটা ওল্ড ইংলিশ। এই দুটো ল্যাঙ্গুয়েজের মিশ্রণে একটা নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, এইটাকেই আমরা বলি মিডল ইংলিশ। এবার এই মিডল ইংলিশের মধ্যেও আবার আলাদা আলাদা ডায়ালেক্ট ছিল। তার মধ্যে যেটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট হিসেবে তোমার উঠে এলো এবং যে ল্যাঙ্গুয়েজে মিডল ইংলিশের লিটারেচার গুলো আমরা হাতে পাই, সেই ডায়ালেক্টটার নাম আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে ইস্ট মিডল্যান্ড। এটা তোমরা একটু ভালো করে কিন্তু মনে রাখবে যে ওল্ড ইংলিশ পিরিয়ডে যে ডায়ালেক্টটা ছিল সেটা ওয়েস্ট স্যাক্সন, মিডল ইংলিশ পিরিয়ডে যেটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট হলো সেটা হচ্ছে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টস। অর্থাৎ আমি যে সাহিত্যের নামগুলো বলবো মিডল পিরিয়ডের, সেগুলো সব কোন ল্যাঙ্গুয়েজে লেখা? ইস্ট মিডল্যান্ড ইংলিশে লেখা। সেগুলো ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার দেখো এই নরম্যান কনকোয়েস্ট হওয়ার ফলে কি হলো, এই নরম্যানরা যখন অধিকার করলো ইংল্যান্ড, এরা কিন্তু স্থাপত্য কলার দিকে খুব জোর দিয়েছে। অনেক মানে বিরাট বিরাট ক্যাসেল তৈরি হয়েছিল, অনেক বিল্ডিং তৈরি হয়েছিল ইংল্যান্ডে, যেমন তোমার টাওয়ার অফ লন্ডন, এরকম অনেক বড় বড় ক্যাসেল তৈরি হয়। এর মধ্যে দুটো খুব প্রধান নাম আমরা পাই, দুটো ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, তোমরা সবাই জানো, একটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আর একটা কেমব্রিজ ইউনিভার্সিটি। তো এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট এই দুটো পয়েন্ট। যে নরম্যান কনকোয়েস্টের পরে ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। এই অক্সফোর্ড ইউনিভার্সিটির যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 11th সেঞ্চুরি। ঠিক আছে, টাইম পিরিয়ডটা মনে রাখবে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল 11th সেঞ্চুরিতে, আর কেমব্রিজ ইউনিভার্সিটি যেটা কেমব্রিজ ইউনিভার্সিটি এটা 13th সেঞ্চুরিতে তৈরি হয়। ওকে, কেমব্রিজ ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্ট হচ্ছে 13th সেঞ্চুরিতে, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি এস্টাবলিশ হচ্ছে 11th সেঞ্চুরিতে, নরম্যান কনকোয়েস্টের পরে হচ্ছে। ক্লিয়ার একদম? তাহলে এই দুটো পয়েন্ট এখান থেকে মনে রাখছো। ব্যাটেল অফ হেস্টিংস সম্পর্কে যদি তোমাকে প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারবে, অলরেডি আমি বলে দিয়েছি। উইলিয়াম দা কনকারার কে ছিলেন সেটাও আমি তোমাদের জানিয়ে দিলাম। এগুলো প্রধান প্রধান পয়েন্ট। নরম্যান কনকোয়েস্ট সম্পর্কে বলুন, প্রশ্ন করতে পারে তোমাকে, তাহলে এবার তুমি অ্যান্সার দিতে পারবে এটা। নরম্যান কনকোয়েস্টের প্রভাব কি পড়েছিল ইংলিশ লিটারেচারে, চলো দেখা যাক। সেকেন্ড পয়েন্ট, ইংলিশ নোবেলিটি ওয়াজ ওয়াইপড আউট। ইংল্যান্ডের যে ইংলিশ নোবেলিটি ছিল, সেই সময় নোবেল ক্লাস ছিল, তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো, তাদের পতন ঘটে গেল। ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেসি কেম ইনটু এক্সিস্টেন্স। এই ইংলিশ অ্যারিস্টোক্রেটিক বদলে কারা উঠে এলো? ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেসি উঠে এলো। এরপরে কি লেখা আছে দেখো, লিটারেচার অফ ফ্রান্স পারমিয়েটেড দ্য লিটারেচার অফ ইংল্যান্ড। ফ্রান্সের যে লিটারেচার সেটা ধীরে ধীরে ইংল্যান্ডের লিটারেচারের মধ্যে প্রবেশ করতে আরম্ভ করলো, এটার অনুপ্রবেশ ঘটে গেল এখানে। এরপরে দেখো কি লেখা আছে, ম্যাগনিফিসেন্ট হিরোইক সাগাস টেলিং ট্র্যাজিক স্ট্রাগলস অফ মেন অ্যান্ড গডস disappeared and wonderful romances came in its place. ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লিটারেচার ছিল সেটা সম্পর্কে আমি আগেই তোমাদের বলেছি যে সেই সময় বীর গাথা লেখা হতো, হিরোইক সাগা লেখা হতো, ট্র্যাজিক টেল লেখা হতো। সেই সময় বড় বড় যে মহান বীর সেই সময়কার প্রাচীনকালের লেজেন্ডারি কিংস, লেজেন্ডারি প্রিন্স, তাদের যে বীর গাথা সেগুলো নিয়ে কবিতা লেখা হতো, মহাকাব্য লেখা হতো, যার এক্সাম্পল আমি তোমাদের দিয়েছিলাম বেউল। এই যে ট্র্যাডিশনটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। আর এই তোমার সাগা, যেগুলো হিরোইক সাগা, যেখানে মানুষের সঙ্গে দেবতারাও লড়াই করছে, তাদেরও ইনভলভমেন্ট ঘটছে, সেই সমস্ত সাগা লেখা বন্ধ হয়ে গেল। এর বদলে যে সাহিত্যটা উঠে এলো মিডল ইংলিশ পিরিয়ডের, আমি কিন্তু প্রথম অংশটার কথা বলছি, অর্থাৎ অ্যাংলো নরম্যান পিরিয়ডের কথা বলছি, যেটা মিডল ইংলিশ পিরিয়ডের ফার্স্ট এজ। এবার অ্যাংলো নরম্যান কেন নাম হয়েছে বুঝে গেছো তোমরা? তো সেই অ্যাংলো নরম্যান পিরিয়ডে কোন সাহিত্য উঠে এলো? রোম্যান্সেস উঠে এলো। এটা তোমরা নোট করো, রোম্যান্সেস এই ওয়ার্ডটা নোট করো। এই রোম্যান্সেস তিন ধরনের রয়েছে, আমি তোমাদের একটু পরেই লিখিয়ে দিচ্ছি কোন কোন ধরনের রোম্যান্স আছে। তো বিভিন্ন ধরনের রোম্যান্স এই সময় লেখা হতো। এই রোম্যান্স গুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে প্রাচীন যে
তোমার রাজা মহারাজা তাদের যে অ্যাডভেঞ্চারের কাহিনী সেইগুলো প্রধানত স্থান পেত এই রোম্যান্সে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্ট লস্ট ইটস সুপ্রিমেসি এন্ড ইস্ট মিডল্যান্ড বিকেম দ্য স্ট্যান্ডার্ড লিটারেরি ল্যাঙ্গুয়েজ। এটা আগেই তোমাদের বলে দিলাম যে ওয়েস্ট স্যাক্সন যে ডায়ালেক্ট এটা আস্তে আস্তে লুপ্ত হতে থাকলো, এর ব্যবহার কমে যেতে থাকলো, এবং ইস্ট মিডল্যান্ড যেটা এই ডায়ালেক্টটা প্রাধান্য পেতে শুরু করলো। যত রোম্যান্সেস গুলো লেখা হচ্ছিল সেগুলো ইস্ট মিডল্যান্ডে লেখা হচ্ছিল, এবং মিডল ইংলিশ পিরিয়ডে অন্যান্য সাহিত্য লেখা হচ্ছিল। মিডল ইংলিশ পিরিয়ডের প্রধান সাহিত্য হচ্ছে কবিতা, পোয়েট্রি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 6 পয়েন্ট বলা হচ্ছে 100 ইয়ার্স ওয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের প্রশ্ন করতে পারে যে 100 ইয়ার্স ওয়ার জিনিসটা কি। সময়টা দেখে রাখো 1337 থেকে 1457 এডি, নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স, 100 বছর ধরে যুদ্ধ চলছিল। কাদের মধ্যে? দেখো, নরম্যান কনকোয়েস্ট হয়েছিল, ফ্রান্স প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। এর আগে ইংল্যান্ডের সঙ্গে যে মেন রিলেশনটা ছিল সেটা স্ক্যান্ডিনেভিয়ার ছিল। এবারে যখন এই নরম্যানরা এলো, নরম্যানরা কোথা থেকে এসেছিল? ফ্রান্স থেকে এসেছিল। সেই জন্য তোমার এই জার্মান যে প্রভাব বা তোমার নরওয়ের যে প্রভাব অথবা বলো তোমার স্ক্যান্ডিনেভিয়ার যে প্রভাব, এগুলো আস্তে আস্তে দূরে যেতে থাকলো এবং ফ্রান্সের সঙ্গে রিলেশন আরো দৃঢ় হতে শুরু করলো ইংল্যান্ডে। তো এর ফলে কি হলো, এই তোমার ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের একটা দ্বন্দ্ব শুরু হয়, এবং এই যে লড়াইটা এগুলো ছোট ছোট যুদ্ধের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 100 বছর ধরে চলতে থাকে। এই ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের লড়াই, আলটিমেটলি জয়ী ইংল্যান্ড হয়েছিল। তো অনেক যুদ্ধ হয়েছিল এর মধ্যে, সেসব যুদ্ধের বিবরণ এখানে আমি দেব না, তোমাদের প্রয়োজনও নেই। শুধু তোমাদের প্রশ্ন করলে তোমরা বলবে যে নরম্যান কনকোয়েস্টের যে আঘাত সেটা ইংল্যান্ড ভুলতে পারেনি। এর ফলে কি হয়, 1337 থেকে 1457 খ্রিস্টাব্দ জুড়ে প্রায় 100 বছর ধরে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়। অনেক ছোট ছোট যুদ্ধ সেখানে হয়, আলটিমেটলি ইংল্যান্ড জয়ী হয়। তো একেই বলা হয় 100 ইয়ার্স ওয়ার। ডিয়ার ফ্রেন্ডস, এই 100 বছরের যুদ্ধের ফলে ইংল্যান্ডে প্রচুর মাত্রায় ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়া হয় পিজেন্টদের ঘাড়ে, তাদের উপরে অত্যাচার শুরু হয়, নানান ধরনের ট্যাক্স চাপানো হয়। তো এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে আর একটা খুব গুরুত্বপূর্ণ তোমার ঐতিহাসিক ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে, সেটাকে বলা হয় পিজেন্ট রিভোল্ট। তো সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। সালটা দেখে নাও 1381 এডি, এই সময়ে হয়েছিল পিজেন্ট রিভোল্ট। ওকে, এরপরের যেটা প্রধান আরেকটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ডেথ। এটা তোমরা মনে রাখবে, এটাও প্রশ্ন আসতে পারে, ব্ল্যাক ডেথ জিনিসটা কি। ব্ল্যাক ডেথ হচ্ছে তোমার গোটা ইউরোপ জুড়ে এটা হয়েছিল। গোটা ইউরোপে এই তোমার মিডল এজে কি হয়েছিল, একটা ফেমিন হয়েছিল, একটা মহামারী সৃষ্টি হয়েছিল। এই যেমন আমাদের করোনা এখানে, তো তেমনই একটা মহামারী হওয়ার ফলে কি হয়, প্রায় 5 বছরের মধ্যে, 5 বছর তোমার মহামারীটা ছিল, এই 5 বছরের মধ্যে 1/3 পপুলেশন ইউরোপের সমাপ্ত হয়ে যায়। 1/3, ভাবো 3 ভাগের 1 ভাগ পপুলেশন শেষ হয়ে যায় এই মহামারীর ফলে। এই ঘটনাটা কি বলা হয় ব্ল্যাক ডেথ। নেক্সট ইম্পর্টেন্ট একটা তোমার ঘটনা ঐতিহাসিক, সেটা হচ্ছে ক্রুসেডস। এই ক্রুসেডস হচ্ছে তোমার একটা রিলিজিয়াস ওয়ার। শুরুতে হয়েছিল একটা পলিটিক্যাল ওয়ার থেকে, এটা পরিণত হয়েছিল শেষে গিয়ে রিলিজিয়াস ওয়ারে। তো এর সময়কালটা একবার দেখে নাও, 1096 থেকে 1272 এডি। এই সময়টার মধ্যে প্রধান 3টে ক্রুসেড হয়েছিল। ক্রুসেড এর পরেও আরো অনেক হয়, 11টা 12টার কাছাকাছি ক্রুসেড হয়েছিল। এর পরেও অনেক পরবর্তীকালেও চলেছিল ক্রুসেড, কিন্তু প্রধান যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ক্রুসেড সেটা এই সময়ের মধ্যে হয়েছিল। তো এটা একটু নোট করে নিও তোমরা। নেক্সট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওয়ার অফ রোজেস। এই ওয়ার অফ রোজেসটা ইংল্যান্ডের সঙ্গে অন্য কোনো দেশের নয়, মানে এটা ইন্টারন্যাশনাল ওয়ার নয়, এটা হচ্ছে ইন্টারনাল ওয়ার। একটা ইংল্যান্ডের মধ্যেই যে কারা শাসন করবে, দুটো পলিটিক্যাল পার্টি ছিল, দুটো হাউস ছিল, সেই দুটো হাউসের মধ্যে, আর এদের যে এমব্লেম গুলো ছিল সেগুলো হচ্ছে রোজ, সেই জন্য বলা এটাকে ওয়ার অফ রোজেস। তো এই দুটো হাউসের মধ্যে তোমার একটা হাউসের নাম ছিল হাউস অফ ইয়র্ক। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা হাউস ছিল হাউস অফ ইয়র্ক আর একটা হচ্ছে হাউস অফ ল্যানকাস্টার। এই দুটো হাউসের মধ্যে একটা লড়াই চলেছিল।
সেটাকেই বলা হয় তোমার এই ওয়ার অফ রোজেস। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো। নেক্সট হচ্ছে অ্যারাইভেল অফ প্রিন্টিং প্রেস ইন ইংল্যান্ড। এটা ভালো করে নোট করবে, ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস কিন্তু এই মিডল পিরিয়ডই এসেছিল। তো এর ফলে তোমার সাহিত্যের যে প্রচার প্রসার সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এর লাস্ট পয়েন্ট দেখো আমি লিখেছি এখানে, সি ভয়েজেস। তোমরা সকলেই জানো যে এই সময় কিন্তু বিপুল মাত্রায় সি ভয়েজেস শুরু হয় ইউরোপে, বিভিন্ন দেশের সমুদ্রপথে তোমার তারা ভয়েজ শুরু করে, এবং এর ফলেই আমেরিকা আবিষ্কার হয়। তোমরা জানো আমাদের ইন্ডিয়াও আবিষ্কার হয়, ভাস্কো ডা গামা করেন আর কলম্বাস আমেরিকা করেন। তো সি ভয়েজও এই টাইমই হয়েছিল। তো এই যে 12টা পয়েন্ট আমি লিখেছি, এই 12টা পয়েন্ট তোমরা নোট করে নাও, ভালো করে একবার পড়ে নাও, বিষয়গুলো আমি তোমাদের বলে দিলাম। তো এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের যে ঐতিহাসিক যে তোমার গুরুত্ব সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে যদি প্রশ্ন করে অবশ্যই তোমরা অ্যান্সার দিতে পারবে। এবার আমরা দেখে নেব এই মিডল ইংলিশ পিরিয়ডের কিছু সাহিত্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রচুর মাত্রায় সাহিত্য রয়েছে, ডিটেলস আমি বলবো না, কয়েকটা হাতে গোনা সাহিত্য আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে, যেগুলো তোমরা একটু নোট করবে তাহলেই হবে। তো চলো দেখা যাক লিটারেচার কি রয়েছে মিডল ইংলিশ পিরিয়ডে। তো ডিয়ার ফ্রেন্ডস, মিডল ইংলিশ পিরিয়ডের লিটারেচার নিয়ে যদি তোমাকে প্রশ্ন করে তাহলে তুমি অ্যান্সার দেবে প্রথম রোম্যান্স। 3 ধরনের রোম্যান্স বিখ্যাত ছিল এই সময়। 3 ধরনের রোম্যান্স পাওয়া যায়, একটাকে বলা হয় ম্যাটার অফ ফ্রান্স, একটা ম্যাটার অফ রোম, আর একটা ম্যাটার অফ ব্রিটেন। তো তোমাকে এটা বলতে পারে যে ম্যাটার অফ ব্রিটেন জিনিসটা কি, তো তুমি বলবে যে এটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ডের রোম্যান্স, যেটা ব্রিটেনে পাওয়া যেত। তো ব্রিটেনের যে রোম্যান্স সেটা মেইনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কিং আর্থার বলে একজন রাজা ছিলেন ইংল্যান্ডে। অনেকে এনাকে লেজেন্ডারি কিং বলেন, যে ইনি ঐতিহাসিক চরিত্র কিনা সেটা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। তবে যাই হোক, এই যে কিং আর্থার আর এনার যে নাইটস ছিল, তার যারা যোদ্ধা ছিল, নাইটস ছিল, তাদের যে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার, বিশেষ করে তোমার হোলি গ্রেল সার্চ করা, তোমার সেই হোলি কাপ সার্চ করা, তোমার গোল্ডেন ফ্লিস সার্চ করা, এই ধরনের যে অ্যাডভেঞ্চার গুলো এই তোমার কিং আর্থারের যে নাইটস তারা করেছিল, সেই কিং আর্থারের যে তোমার অ্যাডভেঞ্চার, তাদের নাইটসদের যে অ্যাডভেঞ্চার, এই নিয়ে যে রচনাগুলো করা হতো এগুলোকে বলা হতো ম্যাটার অফ ব্রিটেন, রোম্যান্স এগুলো। ওকে, তো আমি একটা এক্সাম্পল এখানে তোমাদের দিয়েছি, যদি এক্সাম্পল চাই তোমাদের কাছে তখন বলবে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। এই যে রোম্যান্সটা 2530 লাইনের একটা কবিতা, এটা রোম্যান্স, যেটা স্যার গাওয়াইন আর তার গ্রিন নাইটসদের নিয়ে লেখা। 1390 এডিতে এটা রচনা হয়েছিল। লেখকের নাম জানা যায় না, কবির নাম, ঠিক বেউলফের কবির নাম যেমন জানা যায় না, সেই জন্য বেউল পোয়েট বলা হয়, তেমনি এ যে কবি তার নাম জানা যায় না, সেই জন্যই বলা হয় গাওয়াইন পোয়েট বলেই চালানো হয়। ওকে, আননোন এর অথর কে। তো ডিয়ার ফ্রেন্ডস, এইটা যদি তোমাদের রোম্যান্সের কথা বলে বা মিডল ইংলিশ পিরিয়ডে যদি লিটারেচার জানতে চাই, তুমি বলবে অ্যাংলো নরম্যান যদি লিটারেচার আমরা বলি, প্রধান হচ্ছে রোম্যান্স, এবং তার মধ্যে প্রধান হচ্ছে ম্যাটার অফ ব্রিটেন, যেটা লেখা হচ্ছে কিং আর্থার এবং তার নাইটসদের নিয়ে। এবং যদি এক্সাম্পল জানতে চাই তখন তুমি এটা নাম বলবে স্যার গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট। আশা করছি তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা পড়েছিলে সবাই, তো এটার ডেসক্রিপশনে যাচ্ছে না যে এর মধ্যে কি রয়েছে, সাবজেক্ট ম্যাটার জানতে চাইবেন, এত ডেপথে সম্ভব নয়, এইটুকু জানাই যথেষ্ট তোমার জন্য। ওকে, তো এবার চলো আরো কিছু সাহিত্য সম্পর্কে আমরা জেনে নিই, আর কি কি পোয়েট্রি ছিল সেই সময় মিডল ইংলিশ পিরিয়ডে সেগুলো আমরা জানি। চলো ডিয়ার ফ্রেন্ডস, ওল্ড ইংলিশ পিরিয়ডে পোয়েট্রির কথা যদি বলে, যদি এক্সাম্পল জানতে চাই, দুটো নাম তোমরা বলতে পারো, এক হচ্ছে অরমিউলাম আর 2 হলো কারসার মুন্ডি। এই দুটো সাহিত্যের নাম তোমরা উল্লেখ করবে, কবিতা এই দুটো। তো বিখ্যাত কবিতা অরমিউলাম, এর লেখক হচ্ছেন অর্ম, এনার লেখা কবিতা অরমিউলাম। কবিতা বলছি বটে আমরা, এক একটা মহাকাব্য এগুলো, 19,000 লাইনের লেখা এটা, প্যারাফ্রেজ অফ দ্য গসপেলস। অ্যাকচুয়ালি কি রয়েছে এর মধ্যে, নিউ টেস্টামেন্টের যে গসপেল গুলো রয়েছে, সেই গসপেল গুলোর যে বিষয়বস্তু সেটাকে কবিতার আকারে ইনি লিখেছেন 19,000 লাইনে, সেটাই হচ্ছে অরমিউলাম। কারসার মুন্ডি যদি জানতে চাই, এর লেখকের নাম জানা যায় না, কে এর কবি, এটা একটা মহাকাব্যই বলতে পারো, একটা কবিতা
কবিতার ফরম্যাটেই লেখা হয়েছে 30,000 লাইনের হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, ইংরাজি ভাষাতে লেখা, মিডল ইংলিশে ওয়ার্ল্ডের হিস্ট্রি। ওকে, সেটা হচ্ছে কার্সার মুন্ডি। আর প্রোজ যদি বলে, এখানে সেইভাবে তেমন কোনো প্রোজ পাওয়া না গেলেও আমি প্রথম মানে পিরিয়ডটার, প্রথম এজটার কথা বলছি মিডল ইংলিশের। মিডল ইংলিশের শেষের যে এজটা সেটা হচ্ছে এজ অফ রিভাইভাল। এই সময় অনেক প্রোজ পাওয়া যায়, কিন্তু প্রথম যে তোমার অ্যাংলো নরম্যান যে সময়কালটা, সেই সময়টার আমি বলছি। সেখানে যদি প্রোজ বলে তাহলে তুমি বলবে একটা পয়েন্ট, এই পয়েন্টটা মনে রাখবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ দ্য বাইবেল বাই ওয়াইক্লিফ। ইংরাজি ভাষায় প্রথম বাইবেলের ট্রান্সলেশন 1382 সালে স্যার জন ওয়াইক্লিফ করেছিলেন। এই পয়েন্টটা নোট করে নেবে। এইটাই হচ্ছে প্রথম ইংরাজি ভাষার বাইবেল, ঠিক আছে? তো কিন্তু এই স্যার ওয়াইক্লিফ যদিও প্রথম ইংলিশে কমপ্লিট বাইবেলের ট্রান্সলেশন করেছিলেন, কিন্তু উনি ট্রান্সলেট করেছিলেন ভালগেট বাইবেল থেকে। ভালগেট বাইবেল কি? ভালগেট বাইবেল হচ্ছে ল্যাটিন ভাষার বাইবেল। অরিজিনাল যে বাইবেল, বাইবেলের দুটো অংশ তোমরা জানো, একটা ওল্ড টেস্টামেন্ট, একটা নিউ টেস্টামেন্ট। তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কি? ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হিব্রু, আর নিউ টেস্টামেন্টের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গ্রিক। তো সেই অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে ইনি ট্রান্সলেট করেননি, ইনি ল্যাটিন থেকে ট্রান্সলেট করেছিলেন। মানে হিব্রু আর গ্রিকের আবার ল্যাটিনে ট্রান্সলেট হয়েছিল, সেই ল্যাটিনের ট্রান্সলেশন থেকে আবার উনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, এই স্যার জন ওয়াইক্লিফ। এইটাই হচ্ছে ইংরাজি ভাষার প্রথম বাইবেল। কিন্তু এনাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয় না, টিন্ডেলকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রোজ। তোমরা বলবে দাদা আগের দিন ক্লাসে বলছিলে যে কিং আর্থার, যিনি কিং অ্যালফ্রেড, তিনি হচ্ছেন তোমার ফাদার অফ ইংলিশ প্রোজ। হ্যাঁ, সেটা ঠিকই বলেছি। এটা দুটো পাওয়া যায়, দুটো নাম পাওয়া যায়। ওল্ড ইংলিশের ক্ষেত্রে আলফ্রেডের নাম পাওয়া যায়, আর মিডল ইংলিশের ক্ষেত্রে আমরা নাম পাই তোমার টিন্ডেলের নাম পাই। কিন্তু টিন্ডেল যিনি, ইনি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন বাইবেলকে, সেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে, হিব্রু এবং গ্রিক থেকে করেছিলেন পরবর্তীকালে। কিন্তু প্রথম করেছিলেন ওয়াইক্লিফ ল্যাটিন থেকে ইংলিশে 1382। ডিয়ার ফ্রেন্ডস, যদি মিডল ইংলিশের সাহিত্য বলে অ্যাংলো নরম্যান পিরিয়ডে, তাহলে পোয়েট্রি এই দুটো বলবে, আর প্রোজের ক্ষেত্রে এটা বলবে। ব্যাস, এবার আমরা দেখব যে সেকেন্ড লেয়ার, যেটা মিডল ইংলিশের সেকেন্ড লেয়ার, বলছি বটে সেকেন্ড লেয়ার, কিন্তু এটাই স্বয়ং একটা বিশাল এজ, সেটা হচ্ছে এজ অফ চজার। তো এবারে এটা ডিটেলসে পড়ানোর কোনো স্থান নেই আমাদের এখানে, প্রয়োজনও নেই। এই মিডল ইংলিশের মাঝেই আমরা এটাকে পড়ে নিচ্ছি। মিডল ইংলিশেরই একটা অংশ হচ্ছে এজ অফ চজার, যেটা 1340 থেকে শুরু হচ্ছে 1400 এডি পর্যন্ত। এই সময়কালটাকে বলা হয় এজ অফ চজার। তোমরা প্রত্যেকেই জানো চজার, জিওফ্রে চজার, এনাকে বলা হয় ইংলিশ পোয়েট্রির জনক। যদিও এনার আগে ইংলিশ পোয়েট্রি ছিল, তোমরা বেউল পড়েছো, কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ সেটা ছিল ওল্ড ইংলিশ, অ্যাংলো স্যাক্সন। এইটা হচ্ছে তোমার মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর তোমরা অলরেডি জানতে পেরেছো এই ভিডিওতে, প্রথম থেকে যদি দেখে থাকো, তাহলে আমি বলেছিলাম যে বলছি বটে মিডল ইংলিশ, আসলে কিন্তু এটা ফ্রেঞ্চ। সব থেকে বেশি প্রভাব এর মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেরই রয়েছে। একবার যদি তুমি এই যে আমি কবিতাগুলোর নাম বললাম এখানে, স্যার গাওয়াইন গ্রিন নাইট হোক বা এগুলো, যদি তোমরা একবার পড়ো সার্চ করে ইউটিউবে, মানে রিডিং গুলো কেউ সেগুলো পড়ছেন, সেটা যদি তোমরা একটু শোনো, কখনো তোমার মনে হবে না যেটা ইংরাজি ভাষা, তুমি বুঝতেই পারবে না এটা কি ভাষা। তো মিডল ইংলিশও কিন্তু আমরা যে ইংলিশটা বলছি এর থেকে, এর পুরো বিপরীত মেরুতে রয়েছে, এর সঙ্গে মানে তুমি কোনো মিলই খুঁজে পাবে না তার। তো যাই হোক, তো এই মিডল ইংলিশ ল্যাঙ্গুয়েজে চজার কিন্তু রচনা করেছিলেন। তার যে সাহিত্য, একটা সাহিত্যের ভান্ডার বলতে পারো। চজারের যে জীবন, সেটা যদি তোমরা পড়ো, দেখবে তার জীবনের বেশিরভাগ সময়টা তিনি ভ্রমণ করে কাটিয়েছেন। গোটা ইউরোপ তিনি একদম চষে ফেলেছেন বলতে পারি আমরা। তার কারণ হচ্ছে এই চজার কিন্তু এই 100 ইয়ার্স ওয়ারে অংশগ্রহণ করেছিলেন, সেই সুবাদে কিন্তু তিনি বহু স্থান ঘোরেন ইউরোপে। তার যে অভিজ্ঞতা সেটা তিনি এক জায়গায় করে উজাড় করে দিয়েছিলেন, তার বিখ্যাত যে সাহিত্য দ্য ক্যান্টারবেরি টেলস। তো আমরা সেটাই এখানে দেখব। যদিও চজারের অনেক সাহিত্য রয়েছে, কিন্তু আমরা যে সাহিত্যটা এখানে দেখব, শুধুমাত্র তোমরা নোট করবে চজার থেকে, সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। চলো আমি লিখে দিই, তোমরা নোট করবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এজ অফ চজার থেকে তোমরা নোট করবে। শুধু দেখো, চজারের কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়।
আমি শুধুমাত্র দুটো পয়েন্ট এখানে বলেছি তোমাদের ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গি থেকে। এক হচ্ছে অ্যাডেড নিউ ওয়ার্ডস ফ্রম ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান অ্যান্ড স্প্যানিশ টু ইংলিশ। চজারের যেটা গুরুত্ব তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে ইনি মিডল ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, সেখানে ল্যাটিন, ফ্রেঞ্চ, ইটালিয়ান আর স্প্যানিশ ভাষা থেকে অনেক শব্দ অ্যাড করেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আজকে যে শব্দগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা পাচ্ছি তার মধ্যে অনেক শব্দ কিন্তু চজারের দান, চজার কিন্তু যোগ করেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ওয়ার্ডগুলো। যেমন অনেক শব্দ শেক্সপিয়ার অ্যাড করেছেন, তেমন অনেক শব্দ কিন্তু চজার অ্যাড করেছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সেকেন্ড হচ্ছে আর একটা গুরুত্ব রয়েছে চজারের তোমার ইংরেজি সাহিত্যে, সেটা হচ্ছে ইনি রাইম রয়্যাল আবিষ্কার করেছিলেন, ইনভেন্টেড রাইম রয়্যাল। এবারে তুমি বলবে এটা কি দাদা, রাইম রয়্যাল জিনিসটা কি? অনেকেই জানো, অনেকে নাও জানতে পারো। ডিয়ার ফ্রেন্ডস, মাদ্রাসার ইন্টারভিউ আমাকে সেলফ ইন্ট্রোডাকশনের পরে যিনি তোমার ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট ছিলেন, সাবজেক্ট স্পেশালিস্ট যিনি ছিলেন, তিনি ফার্স্ট কোয়েশ্চেন আমাকে যেটা করেছিলেন সেটা এই রিলেটেড প্রশ্ন করেছিলেন। রাইম রয়্যাল জিজ্ঞাসা করেননি, কিন্তু একটা রাইমই ধরেছিলেন আমাকে। তিনি প্রথম প্রশ্নটাই একটা রাইম থেকে করেছিলেন। তো যাই হোক, এই রাইম রয়্যালটা একটু জেনে রাখো তাহলে এটা কি জিনিসটা। তাহলে যদি তোমাকে বলে যে হোয়াট ইজ রাইম রয়্যাল, তাহলে তো প্রথমে তুমি তো বলবে যে এটা চজার ইনভেন্ট করেছিলেন। সেকেন্ড হচ্ছে তুমি বলবে এটা হচ্ছে এক ধরনের স্পেশাল স্টানজা ফর্ম। এই কথাটা তুমি নোট করবে প্রথমে, সেটা হচ্ছে স্টানজা ফর্ম, এক ধরনের স্টানজার ফর্ম। এটা বিভিন্ন ধরনের স্টানজা হয়, তো তার মধ্যে এটা এক ধরনের স্টানজা। এই রাইম রয়্যাল স্টানজাতে কটা লাইন থাকে নোট করে নাও, 7টা লাইন থাকে। 7টা লাইনের একটা স্টানজা হবে, এবং এই 7টা লাইনের প্রত্যেক লাইনে কটা করে সিলেবেল থাকবে? 10টা করে সিলেবেল থাকবে, 10 সিলেবেলস থাকবে প্রত্যেকটা লাইনে। এটাকে বলা হয় ডেকা সিলেবিক লাইন। ডেকা মানে 10, ডেকা সিলেবিক মানে 10টা সিলেবেল যুক্ত লাইন হবে, 7টা লাইন থাকবে, এবং এর যে রাইম স্কিমটা হবে সেটা হচ্ছে এ বি এ বি বি সি সি। এইটা হচ্ছে রাইম স্কিম, নোট করে নাও, এ বি এ বি বি সি সি। এই রাইম স্কিম থাকবে, দেখো 3 আর 2 5 6 7, তো 7টা লাইন, প্রত্যেক লাইনে 10টা করে সিলেবেল, এবং রাইম স্কিম হচ্ছে এ বি এ বি বি সি সি। একে বলা হয় রাইম রয়্যাল। এটা চজার আবিষ্কার করেছিল। ক্লিয়ার একদম? এবারে যদি সাহিত্যে চলে আসি চজারের, তাহলে প্রথম নাম যেটা আসবে সেটা হচ্ছে ক্যান্টারবেরি টেলস। খুব ভালোভাবে নোট করো, প্রশ্ন করতেই পারে। যদি চজার থেকে প্রশ্ন করে অবশ্যই ক্যান্টারবেরি টেলস জিজ্ঞাসা করবে তোমাকে। তাহলে ক্যান্টারবেরি টেলস মনে রাখবে। চজার তার জীবনে যে বহু জায়গায় ঘুরেছেন, তার এই যে তোমার একটা লং ট্রাভেল তার জীবন জুড়ে, তার তোমার যে অভিজ্ঞতা সেটা কিন্তু তিনি এই ক্যান্টারবেরি টেলসে বলেছেন। তো এখানে টোটাল 24টা টেল আছে। এবার দেখো, চজার কিন্তু এটা শেষ করতে পারেননি, তার আগেই ওনার মৃত্যু ঘটে যায়। চজার ঠিক করেছিলেন যে আমি 120টা টেল লিখবো ক্যান্টারবেরি টেলস। আমি টেল বলছি, কিন্তু এটা প্রোজ নয়, এটা কবিতা। কবিতার মাধ্যমেই তিনি গল্প বলেছেন 24টা। উনি প্রথমে ভেবেছিলেন 120টা গল্প বলবো। 30 জন পিলগ্রিম, এটা অ্যাকচুয়ালি বিষয়টা কি, 30 জন পর্যটক, এরা 30 জন পিলগ্রিম রয়েছে, তীর্থযাত্রী রয়েছে। এই 30 জন পিলগ্রিমস কোথায় যাচ্ছে? এরা একটা শ্রাইন ভিজিট করতে যাচ্ছে এবং সেখান থেকে ফিরছে। সেই শ্রাইনটা কি? শ্রাইন অফ সেন্ট টমাস। সেন্ট টমাসের যে শ্রাইন, সেটা তারা ভিজিট করতে যাচ্ছে এবং সেখান থেকে আবার ফিরবে। তো এই যাওয়া এবং আসায় তারা প্রত্যেকে 4টে করে তোমার গল্প বলবে, ন্যারেট করবে, 4টে করে টেল। তাহলে 30 জন 4টে করে, টোটাল 120টা টেল তিনি লিখবেন, এটা তিনি ভেবেছিলেন চজার, কিন্তু করতে পারেননি উনি। টোটাল 24টা টেল আমরা দেখতে পাই বর্তমান যে ক্যান্টারবেরি টেলস পাওয়া যায় সেখানে। তাহলে এটা শুধু নোট করো তোমরা, যে শ্রাইন অফ সেন্ট টমাস বেকেট, শুধু সেন্ট টমাস না, শ্রাইন অফ সেন্ট টমাস বেকেট, এনার যে শ্রাইন, সেই শ্রাইনে 30 জন পিলগ্রিমস ভিজিট করতে যাচ্ছে। তারা টোটাল 24টা টেল বলছে, সেইটাই হচ্ছে সেই টেলগুলো নিয়ে ক্যান্টারবেরি টেলস। আমি আর একটা সাহিত্যের উল্লেখ করেছি চজারের, সেটা হচ্ছে ট্রয়লাস এন্ড ক্রেসিডা। কেন এটা করেছি এটা নাও বলতে পারতাম। আমি এটা এই জন্য বলেছি কারণ বাই চান্স তোমাকে একটা ট্রিকি প্রশ্ন করে দিতে পারে যে আচ্ছা বলুন তো,
যে চজারের এমন কি সাহিত্য রয়েছে যে সেম নামে সেম স্টোরির উপর শেক্সপিয়ারও লিখেছেন? তখন তুমি বলবে সেটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, কারণ এটা শেক্সপিয়ারও লিখেছেন এই স্টোরিটা ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, আবার চজারও লিখেছেন ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। তো সেই কারণে আমি এটা বলে দিলাম। ডিয়ার ফ্রেন্ডস, চজার থেকে আর বেশি কিছু আমি বলছি না, এইটুকুই জেনে রাখো। লাস্ট যে এজটা রয়েছে মিডল ইংলিশের, সেটাকে বলা হয় এজ অফ রিভাইভাল। চলো এইটা সম্পর্কে একটু জেনে নিই আমরা। ফ্রেন্ডস, মিডল ইংলিশ পিরিয়ডের তিনটে আলাদা আলাদা এজ রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাংলো নরম্যান এজ, আমরা কমপ্লিট করে নিয়েছি। সেকেন্ড হচ্ছে এজ অফ চজার, যতটুকু প্রয়োজন বলে দিয়েছি। লাস্ট এজ যেটা মিডল ইংলিশ পিরিয়ডের, সেটা হচ্ছে এজ অফ রিভাইভাল, যেটা তোমার 1400 থেকে শুরু হয়ে 1550 অব্দি চলছে। ডিয়ার ফ্রেন্ডস, এই এজ অফ রিভাইভাল কি বলা হয়? রেনেসা, পুনর্জাগরণ, নিউ বার্থ, রেনেসা শব্দের অর্থ। দেখো, এই রেনেসা প্রথম কোথায় হয়েছিল? অটোম্যানসরা, অটোম্যান একটা এম্পায়ার, এই অটোম্যান এম্পায়ার যখন কনস্ট্যান্টিনোপল আক্রমণ করে বা দখল করে, কনস্ট্যান্টিনোপল টার্কির একটা স্থান, সেই কনস্ট্যান্টিনোপলে কি হতো, অ্যাকচুয়ালি প্রাচীন কাল থেকে গ্রিকরা বাস করছিল সেখানে, গ্রিকরাও সেখানে সাম্রাজ্য স্থাপন করে। সেই গ্রিক কালচার একটা ছিল কনস্ট্যান্টিনোপলে। যখন টার্কিস বা অটোমান এম্পায়ার যখন এখানে আক্রমণ করে, তখন এই কনস্ট্যান্টিনোপলের পতন ঘটে যায় 1453 এডি নাগাদ। তো এই 1453 এডিতে কনস্ট্যান্টিনোপলের পতন হওয়ার ফলে এই কনস্ট্যান্টিনোপলে বাস করা যে সমস্ত গ্রিক স্কলাররা ছিলেন, এই সমস্ত গ্রিক স্কলাররা কি করেন? পালিয়ে যান। কোথায় গিয়ে আশ্রয় নেন তারা? ইটালিতে। ইটালির বিভিন্ন শহরে তারা আশ্রয় নিতে শুরু করে। সেই কারণে ইটালির বিভিন্ন সিটিগুলো এক একটা কালচারের হাব হয়ে ওঠে। সেই ইটালির শহরগুলো কি হয়? গ্রিক কালচার, গ্রিক ল্যাঙ্গুয়েজ, গ্রিক লিটারেচারের একটা তোমার চর্চার কেন্দ্রবিন্দু হতে শুরু করে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে রেনেসা। কিসের রেনেসা এটা? গ্রিক কালচারের পুনর্জাগরণ, ক্লাসিক্যাল কালচারের পুনর্জাগরণ। সেটাই আমি এখানে লিখেছি, দেখো, গ্রিক স্টাডি হতে শুরু করে নতুন করে, ক্লাসিক্যাল কালচারের পুনর্জাগরণ ঘটে। এবং এর ফলে দুটো প্রধান পয়েন্ট তোমরা মনে রাখবে, একটা হচ্ছে হিউম্যানিজম আর একটা ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম তোমার গ্রো করে এই সময়। ইন্ডিভিজুয়ালিজমের মানে হচ্ছে যে এভরি ম্যান ইজ ফ্রি, ফ্রি টু ডু এনিথিং, ফ্রি টু স্পিক এনিথিং। তো এই কনসেপ্টটা ডেভেলপ করে এই সময়। এর সাথে সাথে হিউম্যানিজম ডেভেলপ করে। হিউম্যানিজমের অর্থ হচ্ছে গ্লোরি অফ হিউম্যান বিং, তাহলে মানব জীবনের জয়গান হতে শুরু করে। হিউম্যানিজম আর কিছুই না, হিউম্যানিজম হচ্ছে গ্লোরি অফ হিউম্যান লাইফ অ্যান্ড গ্লোরি অফ ম্যান, সেটাই হচ্ছে হিউম্যানিজম। তো এই দুটো কনসেপ্ট ডেভেলপ করে হিউম্যানিজম, ইন্ডিভিজুয়ালিজম, সাথে সাথে ক্লাসিক্যাল কালচারের পুনর্জাগরণ ঘটে, গ্রিক স্টাডির পুনর্জাগরণ ঘটে। এইটাকেই আমরা বলি রেনেসা। তো ইটালিতে শুরু হয়েছিল এই রেনেসা, এর পরে ফ্রান্সে চলে যায় রেনেসা, মানে ফ্রান্সেও রেনেসা হতে শুরু করে, আর লাস্টে ইংল্যান্ডে রেনেসা আসে। ইংল্যান্ডে মোটামুটি 1550 এডিতে রেনেসা স্টার্ট হয়। সময়টা দেখে তোমরা বুঝতে পারছো মিডল ইংলিশ পিরিয়ড শেষ হচ্ছে, এলিজাবেথান এজ স্টার্ট হচ্ছে। গোটা এলিজাবেথান এজ জুড়ে রেনেসা হয়েছিল, ওই জন্য এলিজাবেথান এজ যেটা, সেটা কি রেনেসা এজও বলা হয়। কিন্তু আমি যেটা বলছি এটা এজ অফ রিভাইভাল বলছি, এটা মিডল ইংলিশের শেষ অংশ যেটা, সেই এজটার কথা আমি তোমাদের বললাম। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কমপ্লিট মিডল ইংলিশ পিরিয়ড। এর বাইরে আর কিছু তোমাদের প্রয়োজন নেই জানার। যা যা পয়েন্ট এখানে বলেছি আমি, সেই পয়েন্টগুলো তোমরা নোট করে নিয়েছো। কোন কোন ঐতিহাসিক ঘটনা ঘটেছিল ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছি। প্রধান প্রধান সাহিত্য, প্রধান প্রধান সাহিত্যিক ব্যক্তিত্ব, এগুলো তোমাদের বলে দিলাম। কোন ল্যাঙ্গুয়েজ ছিল তার সম্পর্কেও বললাম। নরম্যান কনকোয়েস্ট খুব ভালো করে তোমরা মনে রাখবে, 100 ইয়ার্স ওয়ার মনে রাখবে, ক্রুসেড মনে রাখবে এই সময় হয়েছিল। আর যা যা ঘটনা, ওয়ার্স অফ রোজেস এটাও বললাম, ব্ল্যাক ডেথ বললাম তোমাদের, প্রিন্টিং প্রেসের ঘটনা বললাম, সি ভয়েজের কথা বললাম, চজারের কথা বললাম, রেনেসার কথা বললাম। আশা করছি তোমাদের কাছে মিডল ইংলিশ পিরিয়ডের একটা মোটামুটি তোমরা একটা ওভারভিউ পেয়ে গেছো। ইন্টারভিউ বোর্ডে বসে তুমি মিডল ইংলিশ সম্পর্কে জানো, সেই কনফিডেন্সটা তোমার মধ্যে বিল্ড করতে পেরেছি আশা রাখছি। ছোট জিনিসকে বড় করা অনেক সহজ, বড় জিনিসকে ছোট করা অনেক কঠিন। তো একটা পয়েন্টকে ইলাবোরেট করা যায় অনেকক্ষণ ধরে, কিন্তু একটা বিশাল এজ, বই খুললে তুমি দেখবে কত কি রয়েছে এই এজের মধ্যে। সেই কমপ্লিট মিডল ইংলিশ এজটাকে ছোট্ট করে একটা আধ ঘন্টার ভিডিওর মধ্যে দেয়া অত্যন্ত কঠিন কাজ।
তো এটা আমার পক্ষে অত্যন্ত কঠিন হচ্ছে বানানো তোমাদের জন্য, মানে কতটুকু আমাকে বলতে হবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। যাই হোক, আমি যতটা পেরেছি করছি তোমাদের জন্য, ভবিষ্যতেও করব। নেক্সট ভিডিও যেটা আসছে সেটা আমাদের নতুন সিরিজ আসবে, ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন সিরিজ শুরু হবে। তার ক্লাস নাম্বার 1 নিয়ে আমি হাজির হয়ে যাব। সাথে থাকবে আপার প্রাইমারি সিরিজও আমি শুরু করতে চলেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।